নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ আদালতে। প্রেমিক প্রেমিকার মৃতদেহ উদ্ধার সিউড়ির দেশালপুর গ্রামে। কয়রাশোলে বাজ পড়ে মৃত এক, আহত 2। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি। সিউড়িতে পালিত হলো ধুমধাম সহকারে তিরঙ্গা যাত্রা। জয়দেবের হরিদাস আশ্রমে পালিত হলো কবি কুমুদ কিঙ্করের প্রয়াণ দিবস। এবার সংবাদ বিস্তারিত। টুলু মণ্ডলের ঘটনায় গ্রেপ্তার হওয়া 3 জনকে আজ মঙ্গলবার 11ই আগস্ট সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে আদালত। সংবাদপত্র ও এলাকার বিভিন্ন জায়গায় টুলু মণ্ডলের ছবি সহ হুলিয়া জারি করা হবে। হুলিয়া জারির 1 মাসের মধ্যে টুলু মণ্ডল আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে তার সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোবে আদালত। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বলেন, ডিসিআর কেলেঙ্কারিতে শুধু খুঁজে খুঁজে টুলু মণ্ডল ও তার সহযোগীদের নয়, তদন্ত করতে হবে সরকারি অফিসারদের বিরুদ্ধেও। আমির সোহেল মন্ডল ওরফে রিপন, যার বাড়ি আউসগ্রাম, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ, এর বাড়ি হচ্ছে ঘুরিসা শ্রীপুর ইলামবাজার থানা। একজন শেখ নূর আলম, এর বাড়ি কাইজলি, নাও রিসাইডিং অ্যাট সিউড়ি। এই 3 জন অ্যাকিউজড পার্সনকে লার্নেড কোর্টের কাছে প্রডিউস করা হয়েছিল এবং লার্নেড কাছে প্রডিউস হওয়ার পরে প্রসিকিউশনের সাইড থেকে এই 3 জন অ্যাকিউজড পার্সনকে 10 দিনের রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছিল। লার্নেড কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে এই মামলার তদন্তের স্বার্থে 7 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। আমরা কালকে টুলু মণ্ডলের এগেনস্টে সেকশন 84 অফ বিএনএসএস অনুযায়ী ওনার এগেনস্টে আমরা প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। কোর্ট সেই প্রোক্লেমেশনটাকে আলটিমেটলি অ্যালাউ করেছে এবং সিউড়ি মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেনস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলা যে নিউজ পেপার আছে তার মধ্যে জানাতে বলেছে ঠিক 1 মাস পর, অর্থাৎ 14/9 এই বছরের 2026-এর 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। উনি যদি উপস্থিত না থাকেন তাহলে আমাদের ওনাকে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রেয়ার করব এবং সেক্ষেত্রে নতুন বিএনএসএস অনুযায়ী প্রোক্লেমড অফেন্ডার এবং সঙ্গে অ্যাটাচমেন্ট, ওনার যেখানে যা সম্পত্তি আছে সব একসঙ্গে শুরু হবে। এটা গেল আমাদের টুলু মণ্ডলের এগেনস্টে এখন অবধি আমাদের নেওয়া স্টেপ। এবং ওনার এগেনস্টে রেড কর্নার নোটিশও ইস্যু হয়েছে আফটার ওয়ারেন্ট। এই পার্ট গেল একটা পার্টে। সেকেন্ড পার্টে আজকে 3 জন অ্যাকিউজ পার্সনের প্রোডাকশন এই পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। আমাদের পিসি প্রেয়ার ছিল, এনারা খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে কানেক্টেড ছিলেন। টাকা পয়সা ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে সবকিছু টুলু মণ্ডলের ওয়াইফের নামে অনেক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। প্রেমিক প্রেমিকার দেহ উদ্ধারের ঘটনা ঘটল বীরভূমের সিউড়ি থানা এলাকার দেশালপুর গ্রামে। জানা গেছে, সিউড়ি থানার গোপালপুর গ্রামের শেখ ইমনের সাথে সিউড়ি থানারই দেশালপুর গ্রামের রাফিয়া খাতুনের দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। তাদের 2 বাড়ির মধ্যে বিয়ের কথাও হয়, কিন্তু ছেলের বাড়ি এই সম্পর্ক মানতে চাইছিল না। গতকাল সোমবার 10ই আগস্ট রাতে ইমন রাফিয়া খাতুনের বাড়ি যায়। আজ মঙ্গলবার 11ই আগস্ট সকালে বন্ধ ঘর থেকে ইমনের ঝুলন্ত দেহ ও রাফিয়ার দেহ খাট থেকে উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, নিজেদের মধ্যে কোনো বিবাদকে কেন্দ্র করেই এই আত্মহত্যার ঘটনা। পুলিশ দেহটি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার গ্রামের পাশে এটা ঘটনাটা। গোপালপুরের ছেলে এবং দেশালপুর গ্রামের মেয়ে। মেয়ের বয়স কম, মনে হয় 16-17, ছেলেও 20-22। ওদের 2 জনের নাকি প্রেমের সম্পর্ক ছিল এবং বাড়ি থেকে বিয়ের সম্বন্ধের কথাবার্তা হয়েছিল। তো এরকম শোনা গেল। তো হঠাৎ আজকে
ভোরের দিকে আমরা শুনলাম আমাদের মসজিদের ভাইকে এলান করলেন যে তারা আত্মহত্যা করে মারা গিয়েছে। আমরা তো গ্রামে যেতে পারলাম না। পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে এনেছে। আমরা গ্রামের সমস্ত লোক এবং আমাদের প্রতিবেশী সবাই আমরা হসপিটালে এসেছি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সিউড়ি সদর হসপিটালে আছি। হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে, এসেছে। এবার জানা গেছে বলতে মেয়ের বাবা যেটা বলেছেন যে মেয়েটা নাকি বিছানার মধ্যে পড়েছিল, তার গলার মধ্যে দাগ আছে এবং ছেলে ঝুলন্ত অবস্থায় ছিল। ছেলের নামটা আরিফ। বাড়িটা হচ্ছে ও কেন্দ্র অঞ্চলে গোপালপুর গ্রামে ছেলের বাড়ি, আর মেয়ের বাড়ি তার পাশের গ্রামে দেশালপুর, ওটাও কেন্দ্র অঞ্চল। রাফিয়া খাতুন নাকি, রাফিয়া খাতুন নাকি এরকম কি হতো আমরা তো জানি না। বাবার নামটা জানি, বাবার নাম, মেয়ের বাবার নাম হচ্ছে সাবের আলী। ওগুলা ধরুন ও ব্যাপার আমরা জানিও না, মারধর ব্যাপার আর কি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। খয়রাশোলে বাজ পড়ে মৃত 1, আহত 2। প্রত্যেককেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে খয়রাশোল ব্লকের সারিবাগান ও পাঁচড়া মোড়ের মাঝখানে রাস্তায়। মৃতের নাম আলোচনা বাউরি, বয়স 32 বছর। আহত মৃতের স্বামী সঞ্জিত বাউরি, তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়াও সন্ধ্যা বাউরি নামে আরও একজন আহত হয়েছেন। জানা গেছে খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রামের কয়েকজন ধান পুঁততে গিয়েছিলেন সারিবাগান মোড় এলাকায়। ধান পুঁতে একই পরিবারের 6 জন মিলে একসঙ্গে বাড়ি ফেরার পথে বৃষ্টির সময় আচমকা বজ্রপাত হলে 3 জন আহত হন। তাদের প্রত্যেককেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক আলোচনা বাউরিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক হয়েছিল বাবা, এই তো জল ছাড়াই গেল, মিনা মেঘে তোরা বাজ পড়লু, বাজ পড়ি পিটি আমার চলে গেল। আমরা ঘর আসছি,
রাস্তা তো আসতে আসতে বাবা মাঠে থেকে মাঠেই ছিল, মাঠে গেছি 6টায় ভোর কইতে গেছি 6 জনা, 6 জনা ঘর আসছি না, সবাই ঘর আসছি, তারপর কি হলো? বাইক পড়ে গেল বাবা। ওখানে কি মারা গেছে? হ্যাঁ, এবার আমরা সবাই ভিজে কাপড়ে আসি বলো, এবার আমরা কি করে বুঝবো যে ছেলের গাটা গরম লাগছে না ঠান্ডা লাগছে, আমরাই তো ভিজে গেছি ছটপট হয়ে, আর সেই সকল কেউ নাই। তখন আবার লোক কাছে চাই জড়া করুন, তবে সব জড়া হইল। কি নাম যে মারা গেছে? নাম বেটে আলোচনা, কি আলোচনা কি? আলোচনা বাউরি। বয়স কত? বয়স কত? 32। আপনার কে হয়? আমার মেয়ে বেটে, আমার জায়ের মেয়ে, মানে আমার মেয়ে। আপনার নাম কি? আমার নাম সাধনা বাউরি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুর ব্লক ও হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে হর ঘর তিরঙ্গা কর্মসূচি আয়োজিত হলো। এদিন বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী হাতে ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে সুসজ্জিত হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে বিলি করা হয় জাতীয় পতাকা। ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও বিজেপি নেতৃত্ব। হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্দেশ্য প্রত্যেকের মধ্যে জাতীয়তাবোধ ও স্বাধীনতাবোধ চেতনা জাগিয়ে তোলা এবং আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হয়। এদিন প্রধান শিক্ষক হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের চিন্ময় চ্যাটার্জি জানান, আর ঘর ঘর পতাকা উত্তোলন আজ হবে, সেই উদ্দেশ্যে আমরা ছাত্রছাত্রী এলাকাবাসী মিলে একত্রিত হয়েছি। হেতমপুর রাজ স্কুলের থেকে বেরিয়ে গোটা গ্রাম ঘুরবে, গোটা গ্রাম ঘুরে তারপর ঘরে ঘরে পতাকা লাগিয়ে আমরা আবার ফিরে আসবো। হ্যাঁ, গোটা হেতমপুর গ্রাম জুড়ে কি দেবেন এটা? যতগুলো পারবো, ম্যাক্সিমাম যতগুলো পারবো। হ্যাঁ, কার উদ্যোগে এটা হচ্ছে? এটা হচ্ছে স্কুলের সাথে ব্লক সরকার আছে, তাদের উদ্যোগে হচ্ছে, দুবরাজপুর ব্লক। অন্যদিকে হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এটা তিরঙ্গা যাত্রা করছি যাতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয় এবং দেশের এবং দশের কথা ভাবতে অনুপ্রাণিত হয়। সেই জন্য আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে সহায়তা করেছেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে দুবরাজপুর ব্লকের সমস্ত কর্তা ব্যক্তিরা, তারা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেই মতো এই আয়োজন করেছি। আজ কি করছেন আপনারা? আমরা তিরঙ্গা পতাকা নিয়ে, আমাদের গৌরবোজ্জ্বল তিরঙ্গা পতাকা নিয়ে আমরা গ্রাম প্রদক্ষিণ করতে বেরিয়েছি এবং ঘরে ঘরে এই তিরঙ্গা পতাকা আমরা বিতরণ করব যাতে প্রতিটা ঘর জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়। আপনার নামটা? আমার নাম অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, আমি এই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহশিক্ষক। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা। আর গতকাল সোমবার 10ই আগস্ট সকালবেলায় সিউড়ি বিদ্যাসাগর কলেজের 15 বেঙ্গল NCC ডিপার্টমেন্টের পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয়। এটি শুরু হয় সিউড়ি বিদ্যাসাগর কলেজ প্রাঙ্গণ থেকে এবং শেষ হয় হাটজন বাজার এলাকায়। অন্যদিকে তিরঙ্গা যাত্রায় বীরভূমের বিজেপির বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ হাজার হাজার মানুষ পা মেলান। সিউড়ির সার্কিট হাউস থেকে শুরু হওয়া এই তিরঙ্গা যাত্রা এদিন সিউড়ি বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে একটি সভার আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রা শেষে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় পতাকার অবমাননা করা যাবে না। জাতীয় পতাকা বাড়ি বাড়ি নিয়ে গিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে উত্তোলন করতে হবে। এই প্রসঙ্গে তিনি আগের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে বলেন, 2022 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা ঘোষণা করেছিলেন তখন এখানকার সরকার অংশগ্রহণ করেননি। কারণ একটাই, এমন কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মাত্র 95 দিনে সিউড়ি কী পেল সে খতিয়ান তুলে ধরেন। খতিয়ানে তিনি জানান, সিউড়ি একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ পেয়েছে, এছাড়া পেয়েছে সতীঘাট মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি। পাশাপাশি সিউড়ি প্রান্তিক রেল প্রজেক্ট পুনরায় শুরু হতে চলেছে এবং সিউড়ি রাজনগর হয়ে নলা পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজও গ্রিন সিগন্যাল পেয়েছে। তিনি সিউড়ি মিউনিসিপ্যালিটির যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এদিন তিনি আরও জানান,
মিছিল শেষের আওয়াজ মনে হচ্ছে, হ্যাঁ? হাতে তিরঙ্গা থাকলে জোশ এত কম হলে হবে কি করে? ভারত মাতা কি! সবার আগে আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে বলতে চাই ধন্যবাদ সিউড়ি। আজকে আপনারা আবার প্রমাণ করলেন যে হাতে জাতীয় পতাকা, হৃদয়ে রাষ্ট্রপ্রেম থাকলে, দেশপ্রেম থাকলে, রাষ্ট্রবাদ থাকলে, ভারতের জন্য যখন আমরা হাঁটি তখন আমরা ইতিহাস তৈরি করি। আর সিউড়ি শহর, সিউড়িবাসী তা প্রমাণ করে। প্রায় 3টে, 3:30 থেকে আপনারা সার্কিট হাউসে জমায়েত হয়েছে। 2 ঘন্টা হতে চলে, 6টা বাজে এখন। ফেরার তারা রয়েছে প্রত্যেকের কাছে। সেজন্য লম্বা ভাষণ যে চলছে সেই ভাষণ আর বাড়াতে চাই না, কিন্তু কয়েকটি কথা এই হর ঘর তিরঙ্গা বা তিরঙ্গা যাত্রার এই মঞ্চ থেকে আপনাদের পৌঁছে দিতে হবে গ্রামে গঞ্জে, বুথে বুথে। এক, প্রত্যেকের হাতে যে তিরঙ্গা পতাকা দেওয়া হয়েছে, যে তিরঙ্গা পতাকা দেওয়া হয়েছে, আমরা প্রধানমন্ত্রীজির আহ্বান কি? প্রধানমন্ত্রীজির আহ্বান হর ঘর তিরঙ্গা, প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উঠবে। আমরা যেন সভাস্থল ছাড়বো, সভাস্থল ছাড়ার আগে যেন দেখে নেব যে জাতীয় পতাকা আমাদের দেশমাতৃকার যে সম্মান জানানোর যে একটি অন্যতম প্রতীক, তা যেন কখনো মাটিতে পড়ে না থাকে। ফ্ল্যাগ কোড বলে যে কোমরের নিচে জাতীয় পতাকা ধরা যায় না। যার হাতে জাতীয় পতাকা, সবাইকে জাতীয় পতাকা উপরে তুলে ধরে রাখতে হবে। এবং বাড়িতে নিয়ে গিয়ে আপনারা জাতীয় পতাকা এই সপ্তাহে, এই স্বাধীনতা সপ্তাহে জাতীয় পতাকা বাড়িতে লাগাবেন, যাতে সিউড়ি শহরে আজ একটা উপরে দ্রোণ ছাড়লে যেন দেখা যায় যে প্রতিটি বাড়িতে গেরুয়া সাদা সবুজ আর চক্র, গেরুয়া সাদা সবুজ আর চক্র, গেরুয়া সাদা সবুজ আর চক্র। তাই আজকে শুধু পা মেলালেই হবে না, স্বাধীনতা সপ্তাহে স্বাধীনতা উদযাপনকে সেলিব্রেট করতে হবে, উৎসবে পরিণত করতে হবে। কেন? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সাপ্তাহিক চণ্ডীদাস পত্রিকার সম্পাদক, কবি ও মানবতাবাদী চিন্তক কুমুদ কিঙ্করের 38তম প্রয়াণ দিবস শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জয়দেবের হরিদাস আশ্রমে। একই সঙ্গে আশ্রমমাতা আশালতা দেবী এবং সদ্য প্রয়াত চণ্ডীদাস পত্রিকার সাংবাদিক পূর্ণচন্দ্র দত্তকে স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরুতেই কুমুদ কিঙ্কর ও আশালতা দেবীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি পূর্ণচন্দ্র দত্তের প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও আলোচনা সভা। কুমুদ কিঙ্করের একটি বহুল চর্চিত উক্তি, দেবতা দানব যা খুশি তাই পারবে হতে, মানুষের মতো মানুষ হওয়া শক্ত কথা। তার এই বক্তব্যকে সামনে রেখেই এদিনের আলোচনায় বারবার উঠে আসে মানবতার সাম্য ও মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার প্রসঙ্গ। কুমুদ কিঙ্কর প্রতিষ্ঠিত হরিদাস আশ্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে দীর্ঘদিন ধরে মানবতার বার্তা বহন করে আসছে। বক্তাদের কথায় আশ্রমের উত্তরসূরিরাও কুমুদ কিঙ্করের সে আদর্শ ও চিন্তাধারাকে নিজেদের কর্মধারায় ধরে রাখার চেষ্টা করে চলেছেন। নাম করো, দান করো, সহ্য করো, এই বাণীর তাৎপর্য নিয়েও আলোকপাত করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীদাস পত্রিকার সম্পাদক আনারুল হক, হরিদাস আশ্রমের ট্রাস্টি বোর্ডের সভাপতি তথা চণ্ডীদাস পত্রিকার প্রাক্তন সম্পাদক আল আফতাব, কনুর সাহিত্য পত্রিকার সম্পাদক চুনিলাল মুখোপাধ্যায়, অশোক কুমার নাগ, কবি অসীম শীল, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কর্মকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শান্তি কুমার রজক, স্বাগত ভাষণ দেন রণজিৎ মুখোপাধ্যায়। বক্তাদের কথায় কুমুদ কিঙ্করের জীবন ও সাহিত্যচর্চার মূল সুর ছিল মানুষকে ভালোবাসা এবং মানবিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠা করা। তার প্রয়াণের 38তম বছর পরেও সেই চিন্তা ও আদর্শ জয়দেবের হরিদাস আশ্রমের মতো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব, কেন্দুলি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।